নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। আবেদন থাকবে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন। প্রতিবেদনটি দেখার পর আপনার যদি মনে হয় এই কথাগুলো, প্রতিবেদনের বিষয়টা রাজ্যের বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তবেই প্রতিবেদনটি শেয়ার করুন, না হলে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এখন প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ এই কথা বলবার তো কারণ আছে। নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এই কারণেই, এই যে আমার পেছনে এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোথাকার জানেন তো? অনেকেই জানেন বা অনেকেই চিনতে নাও পারেন। যারা চিনতে পারছেন না তাদের জন্য বলি, এটা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি বড় তীর্থক্ষেত্র বা ধর্মক্ষেত্র। সারা ভারতবর্ষের মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ তীর্থক্ষেত্র। এবং এখানে এখন আপনারা কাকে দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। তিনি এখানে যাচ্ছেন এবং তিনি ওখানকার আরেকজন বড় পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী তার সঙ্গে সাক্ষাতের জন্য তার সঙ্গে সাক্ষাৎ হলো। কি কি কথা হলো মোহাম্মদ সেলিম এবং ইব্রাহিম সিদ্দিকের সঙ্গে, তারপর সাংবাদিকদের সামনে তিনি কি জানালেন, সে বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। এখন যে বিষয়টা মনে হচ্ছে, এখানে নিশ্চিতভাবেই একটি গন্ধ পাওয়া যাচ্ছে বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে। কারণ একদিকে রাজ্যে যখন অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে, সেরকম জায়গায় অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে সীমাহীন যে দুর্নীতির অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের গৃহীত নীতির দ্বারা সরকার পরিচালিত হতে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মানুষের মাথায় এক সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে সিপিএম পার্টি বারবার এই অভিযোগ করে। এবং যে দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, সেই দুর্নীতির কারণেই রাজ্যের প্রায় সমস্ত অংশের মানুষ তারা ক্ষতিগ্রস্ত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত। এই আর্থিক অনটনের বোঝা বা সংকটের বোঝা মাথায় নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষেরা শাসক দলের উপর থেকে ধারাবাহিকভাবে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। কি সংখ্যালঘু অংশের মানুষ, কি সংখ্যাগুরু, কি হিন্দু, কি মুসলিম, উভয় সম্প্রদায়ের মানুষ শাসক দলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। অর্থাৎ রাজনৈতিকভাবে ধীরে 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 তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু হয়ে পড়ছে জনসমর্থনের দিক থেকে। আর একদিকে এই শাসকের যে দুর্নীতির অভিযোগ এবং ভ্রান্ত নীতির ফলে যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো, তারা হয়তো মনে করেছিল একটা সময় বিজেপি পারে এই দুর্নীতির বিরুদ্ধে এবং ভ্রান্ত নীতির বিরুদ্ধে লড়াই করে সংকট থেকে মানুষকে খানিকটা মুক্তি দিতে, এই বিশ্বাস নিয়ে বিজেপিকে সমর্থন জুগিয়েছিল। কিন্তু বিজেপি সে কাজ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং পরীক্ষিত ব্যর্থ, এরকম একটি ধারণা কিন্তু রাজ্যের একটা বড় অংশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপির উপর থেকে মানুষের জনসমর্থন প্রত্যাহারিত হচ্ছে। আর এই বিজেপি এবং তৃণমূলের উপর থেকে মানুষের জনসমর্থন যখন প্রত্যাহার করে নিচ্ছে, এবং সেই মানুষগুলো ধাবিত হচ্ছে কোন দিকে? আবার সিপিএম এর প্রতি আস্থা ভরসা মানুষের ফিরে পাচ্ছে। সিপিআইএম কে শক্তিশালী তৈরি করছে, সিপিএম এর শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে এই সমর্থন প্রত্যাহার করা মানুষগুলো তৃণমূল এবং বিজেপির উপর থেকে। এবং সংখ্যালঘু অংশের মানুষরা কাতারে কাতারে তৃণমূলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে তারা ক্রমাগত ধাবিত হচ্ছে সিপিএম পার্টির দিকে। কিছু অংশ যাচ্ছে আইএসএফ এর দিকে, কিছু যাচ্ছে কংগ্রেসের দিকে। এবং সংখ্যাগুরু অংশের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত এই শাসকের যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির কারণে এবং ভ্রান্ত নীতির কারণে। তার থেকে যখন সংখ্যাগুরু অংশের মানুষ অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষকে মুক্তি দিতে সহায়তা করতে পারেনি বঙ্গ বিজেপি, এই হিন্দু সম্প্রদায়ের মানুষ অর্থাৎ সংখ্যাগুরু অংশের মানুষও কিন্তু বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে বামপন্থীদের সমর্থন যোগাচ্ছে। এরকম একটা অবস্থায় বিপদ বুঝতে পারল তৃণমূল এবং বিজেপি উভয় রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই তখন তারা বুঝতে পারলো বামপন্থীরা যদি শক্তিশালী হয়, তৃণমূল দুর্বল হবে। তৃণমূল দুর্বল মানে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। অন্ততপক্ষে 2011 সাল আগে পশ্চিমবঙ্গে বিজেপির যে অবস্থা ছিল, সেই অবস্থায় বিজেপি ফিরে যেতে চলেছে। এখান থেকে মুক্তি পাবার জন্য এবং সিপিএমকে বা বিজেপিকে অক্সিজেন যোগাবার জন্য ধর্ম মেরুকরণের রাজনীতিকে আরো জোরদার করলো বলেই মনে করা হচ্ছে। আরএসএস এর প্রেসক্রিপশন মেনে বিজেপি পরিচালিত হয় বলে সিপিএম এর অভিযোগ। সেই আরএসএস এর নীতি মেনে বিজেপি তৃণমূল কংগ্রেসকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করানো এবং হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদের শিলান্যাস, তার পাশাপাশি বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার পাশাপাশি রাম মন্দিরের শিলাপূজা হওয়ার পাশাপাশি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর হওয়ার পর আবার হুমায়ুন কবিরের পক্ষ থেকে লক্ষ কণ্ঠে
কোরআন পাঠের আসর ফেব্রুয়ারি মাসে হবে একথা ঘোষণা করা হলো। স্বাভাবিকভাবেই হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যেই একে অপরের প্রতি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করতে চাইছে। এটা করে দিয়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে উভয় রাজনৈতিক দলে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে একটা অভিযোগই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। রাজনৈতিক মহলে একটা বড় অংশ এমন ভাবছে বলেই মনে করা হচ্ছে। এর বিরুদ্ধে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং দুর্নীতির বিরুদ্ধে, ভ্রান্ত নীতির বিরুদ্ধে, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই করবার জন্যই সেই সময়ে তৈরি হয়েছিল আইএসএফ, এবং পরবর্তীকালে আইএসএফ এর সঙ্গে জোট তৈরি হয় বামপন্থীদের এবং কংগ্রেসের, নাম হয় সংযুক্ত মোর্চা। সংযুক্ত মোর্চার নেতৃত্বে 2021 সালে একটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চার বিধায়ক, ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে। পরবর্তীকালে বিধায়ক হিসাবে সারা রাজ্যের মানুষের মন জয় করতে পেরেছে এই নওশাদ সিদ্দিকী। 2026 সালেও ঠিক সেইভাবেই এই জোটের লক্ষ্যে আবার বামপন্থীদের কাছে বার্তা, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কাছে চিঠি পাঠানো। পরবর্তীকালে নিশ্চিতভাবে আলাপ আলোচনার মধ্যে রয়েছে সেই বিষয়টি। এর মধ্যেই মোহাম্মদ সেলিমের ফুরফুরা শরীফে আগমন, ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা। এখানে কিন্তু জোটের একটা সূত্র কিন্তু পাওয়া যেতে পারে, বা তৈরি হচ্ছে, একটা জোট তৈরি হওয়ার একটা ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে। আর যদি জোট তৈরি হয়, তৃণমূলের পাশ থেকে বেরিয়ে আসা সংখ্যাগুরু সমস্ত অংশের মানুষ, তারা কিন্তু আবার একটি নতুন অক্সিজেন পেয়ে গেল। এই অক্সিজেন পেল কোথা থেকে? একদিকে বামপন্থীরা শক্তিশালী হচ্ছে, যার প্রভাব পড়তে শুরু করেছে। এই বাংলা বাজার যাত্রার মধ্য দিয়ে কাতারে কাতারে মানুষ সিপিএম পার্টিকে সমর্থন করছে। সিপিএম পার্টি এবার আর শূন্যের গেরো কাটিয়ে বিধানসভা বেশ কিছু বিধায়কও পাঠাতে পারবেন বলে রাজ্যের মানুষের মধ্যে একটি বিশ্বাস তৈরি হয়েছে। তারপরে যদি আবার জোট তৈরি হয়, তৃণমূল কংগ্রেসে বিজেপি নিশ্চিতভাবে একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। সেই বিপর্যয়ের রাস্তার থেকে আরো তৃণমূল এবং বিজেপির বিপর্যয়টাকে আরো পাকাপোক্ত করবার জন্যই কি মোহাম্মদ সেলিমের এই ফুরফুরা শরীফে আগমন? তাহলে কি 2026-এ আইএসএফ এর সঙ্গে আবার বামপন্থীদের জোট হতে যাচ্ছে? আবার কি নতুন সংযুক্ত মোর্চা তৈরি হতে যাচ্ছে? সেই বিষয় নিয়ে নিশ্চিতভাবে আপনারা আপনাদের মতামত জানাবেন যে সংযুক্ত মোর্চা তৈরি হওয়ার প্রয়োজন আছে কিনা, বাম কংগ্রেস আইএসএফ এর জোট তৈরি করে নির্বাচনে লড়াই করার প্রয়োজন আছে কিনা, এই বিষয়ে নিশ্চিতভাবে আপনারা মতামত দেবেন। এবার আসুন দেখি মোহাম্মদ সেলিম ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সামনে, আমাদের প্রতিনিধির সামনে তিনি কি বললেন, সেই বিষয়টাই শুনতে শুনতে এ পর্বের প্রতিবেদন শেষ হবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। তৃণমূল কংগ্রেস নেতৃত্বে পরিচালিত এই রাজ্য সরকার যে প্রথম থেকেই সংখ্যালঘু মুসলমানদের ব্যাপারে 2 নম্বরই করেছে। মুখে বলেছে এক, আর পেছনে ছুরিকার চালিয়েছে। বিজেপি সরাসরি কেন্দ্রীয় সরকার ওয়াকাফের সমস্ত সম্পত্তিকে লোপাট করতে চায়। ওরা পাবলিক সেক্টর, কৃষি, কল কারখানা, বন্দর, বিমান সবই তুলে দিচ্ছে আদানি আম্বানিদের হাতে। ওয়াকাফের সম্পত্তি করবে। কিন্তু মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়ে তৃণমূলের নেতাদের বললেন যে এখানে আমি আছি, আমার উপর ভরসা রাখুন, কেউ কোনো মিছিল মিটিং করবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে চুপিসারে জেলা ম্যাজিস্ট্রেটদেরকে বলেছেন এবং তারা সব এগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে। এ তো বেশি জানাজানি হয়ে গেল। নাহলে তো যেটা ওয়াকফ, ওয়ান্স এ ওয়াকফ অলওয়েজ এ ওয়াকফ, আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি কেউ হাত দিতে পারে না, এমনকি মতুয়ালিও বেঁচে দিতে পারে না। সেখানে রাজ্য সরকার কি করে জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে হাত করেছে, এবং ওয়াকফ বোর্ড কত অপদার্থ লোকেরা জুটেছে। তারা দুর্নীতি করতে ওস্তাদ, কিন্তু ওয়াকফের সম্পত্তি বাঁচাতে তাদের কোনো ব্যস্ততা নেই। আর এখন যারা মুসলমানদের বলেছিল যে মমতা হচ্ছেন মাসিয়া, এখন তাদের জবাবদিহি করতে হবে এই ধোঁকাবাজির বিরুদ্ধে। তারা কি বলছে সেটা দেখবে। ওবিসি আপনারা জানেন যে রঙ্গনাথ মিশ্র কমিশন যে রিপোর্ট করেছিল, রঙ্গনাথ মিশ্র মানে আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। যখন আমরা মনমোহন সিংকে সরকারকে সমর্থন করেছিলাম, তখন সংখ্যালঘু মুসলমান যাতে তাদের অধিকার পায়, সমান অধিকার পায়, তার ডেভেলপমেন্টে যাতে অংশীদার হতে পারে, সেই জন্যই তো সাচার কমিটি আর রঙ্গনাথ মিশ্রা কমিশন করা হয়েছিল। রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট বলেছিল যে 15% রিজার্ভেশন সংখ্যালঘুদের জন্য করতে হবে, 10% পিছিয়ে পড়া মুসলমানদের, কারণ ধর্মের নামে করা যাবে না, পিছিয়ে পড়া, ব্যাকওয়ার্ড, ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এবং তার সঙ্গে যারা মুসলমান নয় অথচ পিছিয়ে পড়া, সেই অন্য অংশকেও 5% দিতে হবে। আমরা এখানে 17%, 10% পিছিয়ে পড়া মুসলমানদের জন্য ওবিসি এ, আর 7% হচ্ছে অন্যান্য যারা পিছিয়ে পড়া আছে, তার মধ্যে কিছু মুসলমানও ছিল। কিন্তু মমতা ব্যানার্জি এসে প্রথম থেকে এটাকে নষ্ট করলেন। রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট একমাত্র বামফ্রন্ট সরকার লাগু করেছিল।
সেটাকে ওরা বাতিল সরাসরি করলেন না। মোদি, আদানি, আম্বানির জন্য যেমন কাজ করছে, তেমনি আদবানি বাজপেয়ীর সময় থেকে বলা হয়েছিল তারা এই রিজার্ভেশনের বিরুদ্ধে, তারা তপশিলি জাতি, উপজাতি তাদের রিজার্ভেশনের বিরুদ্ধে, সংখ্যালঘুদের রিজার্ভেশনের বিরুদ্ধে বটেই, ওবিসি রিজার্ভেশনের বিরুদ্ধে। আমরা মন্ডল কমিশনের সময় দেখেছিলাম আরএসএস কি করেছিল। তাহলে আরএসএস আজ কি যা চাইছে সেটা মমতা ব্যানার্জি তাই করে দেখালেন। ওবিসি এর এখন দেখবে যত বেরোচ্ছে, পুরসভা হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, স্কুল হোক, কোনো চাকরিতে আর ওবিসি এতে পিছিয়ে পড়া মুসলমানের নাম নেই। যারা নস্য শেখ, যারা শেরশাবাদিয়া, যারা আরও অন্যান্য অংশের আছে, একটা দীর্ঘ তালিকা আছে। আমাদের রাজ্যের প্রায় 90% বেশি হচ্ছে যারা পিছিয়ে পড়া মুসলমান। কিন্তু তাদের স্বার্থে মমতা ব্যানার্জি একেবারে পেছন থেকে ছুরি মারলেন এবং ওবিসি করার পরে কোনো তৃণমূলের মুসলমান নেতা, বিশেষত ব্যাকওয়ার্ড সেকশনের মুসলমান নেতার কোনো অধিকার নেই আর তৃণমূলের মঞ্চে উঠে কোনো কথা বলা। আমি যতবার এখানে আসি, ফুরফুরায় আসি বা জাঙ্গিপাড়ায় আসি, তখন আমাদের পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করি। আজকে জাঙ্গিপাড়ায় আমাদের শেখ মুজিবের সমাবেশ আছে, আজকে হুগলিতে আমাদের বাংলা ভাষার যাত্রা চলছে, চন্দননগর থেকে বুদ্ধবাটি পর্যন্ত আমি সেখানে পদযাত্রা অংশগ্রহণ করেছিলাম। তারপরে জাঙ্গিপাড়া জনসভার প্রাককালে ইব্রাহিম সিদ্দিকী সাহেব যাবেন, জলসায় বেরিয়ে যাবেন, সেখানে আমি যাওয়ার সময় একটু দেখা করে নিলাম। ওনার সঙ্গে আলাপ আলোচনা হলো দেশের রাজনীতি, রাজ্যের রাজনীতি এবং এই যে ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম করে আসলে 26-এর নির্বাচনের আগে একটা হিন্দু মুসলমানের ভাবাবেগ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই ব্যাপারে ওনার তো মুরব্বী মানুষ, তার অভিজ্ঞতা আছে, তার সঙ্গে কিছু আলাপচারিতা হলো, কিছু মত বিনিময় হলো।